হ্যালো বন্ধুরা, ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা পডকাস্ট, যেখানে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা তার মুখ থেকে বা তার পরিচিত কারো মুখ থেকে শোনা হয়। বন্ধুরা, ভৌতিক কথা পডকাস্টের আজকের এই এপিসোডে তোমরা এমন একটা ঘটনা শুনতে চলেছ, বেসিক্যালি একটা না, দুটো ঘটনা তোমরা শুনতে চলেছ। একটা ট্রেনে পিণ্ড দিতে যাওয়ার সময় সাডেন দুই ভাই যাচ্ছিল, দুইজনেরই সাথে একটা ঘটনা ঘটে বা কিছু হয়, যেটা তোমরা ঘটনাটা শুনলেই বুঝতে পারবে। আর একটা ঘটনা আছে যেটা মানে কি বলবো, খুবই প্যাথেটিক একটা ঘটনা। একটা বউ নতুন শাড়ি পরে সিঁদুর পরে সুইসাইড করেছিল এবং তার পেটে সেই সময় 7 মাসের একটা বাচ্চা ছিল। যাই হোক, সেই ঘটনা নিয়ে আমি আর কিছু বলছি না তোমাদেরকে। তোমরা তাড়াতাড়ি এই পরিবারে যুক্ত হয়ে যাও। যারা এখনও লাইক, কমেন্ট ও শেয়ার করনি, তারা তাড়াতাড়ি করে দাও। চলো এবার আমরা শুরু করছি আমাদের ঘটনা। হ্যালো সঙ্গীতা দি। হ্যাঁ বলো। আমি হ্যাঁ কেমন আছো বলো? এই চলছে। আচ্ছা, তুমি তো এর আগে একটা স্টোরি বলেছিলে তাই না? হ্যাঁ, আমার মনে হয় 40 নম্বর এপিসোডে আমার স্টোরিটা এসেছিল। সবাই খুব অ্যাপ্রিসিয়েটও করেছিল। তো মনে আছে। তো তুমি আমার নিজের এক্সপেরিয়েন্স ছিল। হ্যাঁ, নিজের এক্সপেরিয়েন্স ছিল। তো এখন আমি আরো দুটো মানে ঘটনাই বলবো, সত্যি ঘটনা। একটা আমার চোখের সামনে একদম ঘটা, আর একটা মায়ের মুখ থেকে শোনা, মায়ের বাপের বাড়ির পাড়ার ঘটনা আমি বলবো। তার আগে ভৌতিক কথা পরিবারের সবাইকে ভালোবাসা জানাচ্ছি। সবাই একসাথে জুড়ে আছে তোমার মাধ্যমে, যেটা খুব ভালো একটা ব্যাপার। ঠিক আছে, তো আমি শুরু করি। ঠিক আছে। আচ্ছা, আমি ঘটনায় আসার আগে আমি ফ্যামিলিটা সম্পর্কে একটু বলে দিই। ঠিক আছে, তো যে ফ্যামিলির কথা বলছি সেখানে বাবা মা, দুটো ভাই এবং দুটো অবিবাহিতা বোন। আরো তার বোন আছে কিন্তু তারা বিবাহিত। দুটো অবিবাহিতা বোন ছিলেন আর দুটো ভাই। এবার ভাই দুটো এজের যে ডিফারেন্স খুব বেশি না, ধরো পিঠোপিঠি ভাই বলে না, ধরো 2-1 বছরের বড় ছোট। তো সেই ভাই দুটোর এবার বিয়ের বয়স হয়। তখন বিয়ের বয়স হওয়ার সময় এবার মেয়ে দেখা, যথারীতি মেয়ে দেখা হয়। এবং ওদের আর্থিক অবস্থা, যেই সময়ের কথা বলছি তখন ধরো 2001-2 সাল, তখন আমি ক্লাস 3 কি 4 পড়ি। ঠিক আছে, সেই সময়ের ঘটনা। দু ভাইয়ের যেহেতু আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, তখন ওদের কি হয়, বিয়েটা আলাদা আলাদা দিনে হলেও বউ ভাতটা একদিনে করে, একই দিনে হয়, মানে খরচাটা বাঁচানোর জন্য একই দিনে। তো আমি ঘটনাটা প্রত্যক্ষ করেছি। সেটা হচ্ছে, আমি যে দুটো ছোট বোন ছিল বললাম অবিবাহিতা, ছোট বোনটার কাছে আমি টিউশনি পড়তে যেতাম। তো সেই হিসেবে রোজ আমাকে ওদের বাড়িতে যেতে হতো, এবং ওদের বাড়িতে যে ঘটনাগুলো ঘটেছে সেটা আমার চোখের সামনেই ঘটেছে। ঠিক আছে, তো দুটো ভাইয়ের বিয়ে হওয়ার পরে খুব ভালোভাবেই চলছিল, হাসি খুশি ফ্যামিলি, দুটো নতুন বউ এসেছে বাড়িতে। তো এইভাবে ধরো 1 বছর পার হয়। বড় ভাইয়ের স্ত্রী 1 বছর পরে প্রথম প্রেগনেন্ট হয়, বড় ভাইয়ের স্ত্রী। তার 2 থেকে 3 মাস পরে ছোট ভাইয়ের স্ত্রী প্রেগনেন্ট হয়, এবং ঘটনাটা ওই ছোট ভাইয়ের স্ত্রীকে কেন্দ্র করে। ঠিক আছে, দুটো ভাই যে বলেছি, দুটো ভাইয়ের কথা বললাম, ওরা দুটো ভাই হচ্ছে কলকাতায় কাজ করতো। ঠিক আছে, এবার ছোট ভাইটা একদিন বাড়ি আসে। বাড়ি এলে যেমন হয় যে একটু শ্বশুর বাড়িতে চলো ঘুরে আসি। ঠিক আছে, তখন ওই যে ছোট বউ, ও 2 মাসে প্রেগনেন্ট। এবার বিকেল বেলার দিকে মানে হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে ওদের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এবার 2001-2 সালের কথা বলছি। তখন ধরো এখন যেমন গ্রাম সড়ক যোজনা, যে রাস্তা গ্রামের ভিতর দিয়ে চলে গেছে বা ঢালাই রাস্তা, তখন তো এইরকম রাস্তার কোনো ব্যবস্থা ছিল না। তখন ইটের রাস্তা বা মাটির রাস্তা। হ্যাঁ, এবং যেতে হলে কোনো যানবাহন নেই, ওই হেঁটেই যেতে হবে। ঠিক আছে, যে মেন রোড থেকে ওই যে ছোট বউ তার বাপের বাড়ি বেশ অনেকটাই ভেতরে। ঠিক আছে, এবার ওরা যেতে যেতে সন্ধে হয়ে যায়,
বিকেলে বেরিয়েছিল, কিন্তু যেতে যেতে সন্ধে হয়ে যায়। আর ওদের যে রাস্তা, মানে মেন রোড থেকে ওই বাপের বাড়ির যে রাস্তাটা, তার মধ্যে একটা কবরশালা ছিল আর একটা ছিল শ্মশান। ঠিক আছে। আচ্ছা। এবং তুমিও শুনেছো নিশ্চয়ই, এবং আমিও শুনেছি যে প্রেগনেন্ট অবস্থায় বা বাচ্চা নিয়ে গেলে মিষ্টি নিয়ে যেতে নেই। ঠিক আছে। তো কিন্তু ওরা হয়তো জানতো না বা কি কারণে, সেটা তো এখন বলতে পারবো না, তবে ওরা মিষ্টি নেয়, হাজবেন্ড ওয়াইফ যায় সেখানে দুদিন খুব খুশিতে আনন্দ করে। তারপর নতুন নতুন মা হওয়ার একটা আনন্দ, সেটা নিজের মায়ের সাথে ভাগ করে নেওয়া, এটা তো একটা খুব মানে বড় একটা ব্যাপার। ঠিক আছে, প্রথমবার। তো তারপরে দুদিন পরে ওরা ফিরে আসে, শ্বশুর বাড়ি ফিরে আসে, এবং যে ছোট ছেলে সে আবার কলকাতায় যথারীতি কাজে চলে যায়। এবার তখন থেকে শুরু হয় ঘটনাগুলো। যে ছোট বউ ছিল সে বেশ হাসি খুশি, একদম সবার সাথে গল্প টল্প করতো, আমাদেরকেও খুব ভালোবাসতো। তখন আমরা খুব ছোট, 3-4, মানে ধরো ওই 7-8 বছর বয়স তখন আমাদের। খুব ভালোবাসতো, আর যা কিছু রান্না টান্না ভালো করতো। আমরা টিউশন যেহেতু পড়তে যেতাম, আমাদেরকে দিত এটা খা। ঠিক আছে। তারপর সাজিয়ে দিত, নিজে চুল আঁচড়ে দিত, ব্যান্ড পরিয়ে দেওয়া, এগুলো ছোট বউটার মধ্যে আমরা লক্ষ্য করেছিলাম। তো মানে ফ্রিলি নেচার, খুব ভালো মহিলা। তো সেই মহিলা যে এত কথা বলতো, ঠিক আছে, তার চেঞ্জ হতে থাকে আস্তে আস্তে। সে একদম কথা বলা বন্ধ করে দেয়, এবং কেউ ধরো 5টা কোশ্চেন করলো, সে একটা কোশ্চেনের অ্যান্সার দেবে, তাও আবার হ্যাঁ কি না, হ্যাঁ না এতে উত্তর দেবে। ঠিক আছে। আর সাধারণ মানুষ যেমন করে হাঁটে, সেই হাঁটাটাও তার বন্ধ হয়ে গেল, পা ঘষে ঘষে হাঁটতো, এবং খুব ধীর গতিতে। ঠিক আছে। তো এই চেঞ্জ গুলো হয়। আর একটা বড় চেঞ্জ যেটা হয়, সেটা হলো যখন মেয়েরা ধরো স্নান করে আয়নার সামনে বসে সিঁদুর পরে, তো প্রতিদিন ধরো, তো সে যখনই ওই আয়নার সামনে বসতো, বসে সিঁদুরটা যখনই পড়তে যেত, সে তখন খুব ভয় পেত ওই আয়নাটাকে দেখে, এবং কাঁদতো। আচ্ছা। কান্নাটা মানে কিরকম বলবো, আমিও দেখেছি, ই ই ই ই ই এরকম একটা ভয়েসে। ঠিক আছে। এইভাবে কাঁদতো। তো এবার প্রথমে তো ওরা ডাক্তার বদ্যিই তো প্রথমে মানুষ করে, যে এর মধ্যে হয়তো মুড সুইং হয় প্রেগনেন্সি। তো ওরা ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তারবাবু বলে হ্যাঁ এটা মুড সুইং এর জন্য হতে পারে। ঠিক আছে। আর কিছু ওষুধপাতি দেয়, কিন্তু কিচ্ছু হয় না। তারপরে এদের শ্বশুর বাড়ির দিক থেকে এবং বাপের বাড়ির দিক থেকে একটা আলোচনা করে ওরা বলে যে চলো এবার তাহলে একটা, এগুলো তো ডাক্তার বদ্যি তো করাই হলো, তাহলে এবার দেখি একটু ঠাকুর মন্দিরে নিয়ে গিয়ে দেখি। তো ঠাকুর মানে ওরা হেন জায়গা নেই যে যায়নি, ঠাকুর মন্দির থেকে, তারপর মসজিদ থেকে, মসজিদের ইমাম যে হয়, প্রচুর জায়গায় ঘুরেছে। কিন্তু সবাই একটা কথাই বলেছে যে ওই দিনে ওরা যাচ্ছিল, সন্ধে হয়ে গেছিল মিষ্টি নিয়ে, এবং প্রেগনেন্ট অবস্থায় একটা জিন ও শরীরে ভর করেছে। আচ্ছা। এবং আমাদের হিন্দুদের যে এন্টিটি আমরা যেগুলো জানি, ভূত পিশাচ পেতনি, যে সমস্তগুলো আমাদের শোনা, সেগুলোর থেকে নাকি জিন একটু বেশি, মানে নেগেটিভিটিটা ওদের মধ্যে নাকি একটু বেশিই থাকে। সেটা মানে ওই যে ঠাকুর মন্দিরে বা মসজিদের ইমামের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, ওদের মুখ থেকেই মানে যে ওরাই বলেছে যে একটু বেশি শক্তিশালী, এবং যেহেতু ও প্রেগনেন্ট ছিল ওর প্রতি, এবং মিষ্টি ছিল ওর প্রতি, খুব আকর্ষিত হয়ে ওকে ধরেছে। তো কিছু করার নেই, যেমন হাতে ধাগা বেঁধে দেওয়া, ঠিক আছে, বা ওষুধ দেওয়া, জল পোড়া দেওয়া, এগুলো হলো, কিন্তু কিছুতেই কোনোই কাজ হয়নি। ঠিক আছে। কোনো কাজে কিছু হচ্ছে না। যেমন সে ছিল, ওই কান্না, পা ঘষে ঘষে চলা, ভয় পাওয়া, হঠাৎ করে একা ঘুমোতে না পারা, এগুলো সেম চলছে, কন্টিনিউ চলছে। তারপরে বাড়িতে একজন বড় তান্ত্রিককে আনা হয় বাড়িতে, শ্বশুর বাড়িতে। সে এসে বলছে যে ওদের একটা পেয়ারা গাছ ছিল, বেশ মোটা পেয়ারাও হতো, খুব ভালো। তো সেই পেয়ারা গাছটাকে দেখে বলল যে এর মধ্যে ওই যে এন্টিটিটা ও থাকে, ওই গাছটাকে ইমিডিয়েটলি কেটে ফেলার ব্যবস্থা করো। ঠিক আছে। এবং ওদের বাড়ির হিস্ট্রি আছে, মানে ওদের বাড়িতে আগেও
2টো কি 3টে ওরকম সুইসাইডাল কেস আছে, মানে ধরো কেউ বিষ খেয়েছে, কেউ গলায় দড়ি দিয়েছে, এরকম কেস আছে। মানে বাড়িটাই একটা মানে হয়ে আছে, দোষ পাওয়া যাবে। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, গাছটাকে তো কেটে ফেলা হলো। গাছটাকে কেটে ফেলার হওয়ার ফলে ওর মধ্যে যেন আরো বেড়ে গেল। ঠিক আছে, ওর যে জিনিসগুলো যেগুলো করতো, মানে এমনি সাধারণ লোক দেখলে বলবো পাগলই হয়ে গেছে। সবাই তো আর বুঝবে না, সবাই বলতো দেখ ওদের বউটা কেমন করে, ও মনে হয় মাথার ডিফেক্ট এসে গেছে, এইসব বলতো। কিন্তু আসল জিনিসটা ওটাই, নাহলে ভালো মানুষ হঠাৎ করে তার মাথার ডিফেক্ট কি করে আসবে না। তো তারপরে ওর মানে ওইগুলো করার ফলেও কিছু হলো না। এবার শ্বশুর বাড়ির দিক থেকে বললো মায়ের কাছে গিয়ে 2 দিন থাক, মায়ের কাছে থাকার ফলে হয়তো একটু ভালো হতে পারে বলে বাপের বাড়িতে পাঠিয়ে দিল। মানে সবকিছু করে যখন কিছু হলো না, একই রকম আছে, বাপের বাড়ি পাঠিয়ে দিল। বাপের বাড়িতে গিয়ে ঘটলো আবার আরেক অঘটন। ও গেল, মানে ছোট বউ, যে ছোট বউয়ের কথা বলছি, সে গেল গলায় দড়ি দিতে। কিন্তু কোন রকম কেউ হয়তো দেখতে পেয়েছিল, মানে বাঁচানো গেল, সেই বারটাই রক্ষে হলো। ঠিক আছে, এবার বাড়িতে মানে ওর বাপের বাড়িতে মা, ভাই এবং বাবা। এবার মা ধরো কাজ করে, বাবা ভাই বাইরে থাকে। তো তেনার পক্ষে তো সবসময় মেয়েকে চোখে চোখে রাখা সম্ভব নয় না, যে মেয়ে কি করছে কি না করছে। তো বলে না যে একবার যদি গলায় দড়ি দিতে যায় টানে, হ্যাঁ, আবার সে দেওয়ার চেষ্টা করে পরবর্তী ক্ষেত্রে। তো সেই দিক থেকে সেই কথা ভেবেই মা বাবা, মানে ছোট বউয়ের মা বাবা আবার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিল। ততদিনে 6 মাস হয়ে গেছে, মানে 6 মাসে সে প্রেগনেন্ট। ততদিন সে শ্বশুর শাশুড়ি আছে, বড় যা আছে, ঠিক আছে, কারণ 2টো ভাই বাইরে থাকতো। তো তো এখানে পাঠিয়ে দিল। তো একদিন শ্বশুর শাশুড়ি দুজনে গেছে মেয়ের বাড়িতে, আর বড় যে যা, তার ততদিনে বাচ্চাটা হয়ে গেছে। সে তো তার থেকে 3-4 মাস আগেই সে প্রেগনেন্ট হয়েছিল না, ধরো 1 মাসের আর এরকম। সে গেছে বাচ্চাটাকে নিয়ে ডাক্তার দেখাতে। মানে বাড়িতে তাহলে 2টোই ছোট ননদ, ঠিক আছে। তো ওই ছোট ননদের একটা ননদ সে পুকুরে গেছে, মানে মাঝামাঝি বাসন মাজা, গ্রামের দিকে জানোই পুকুর ঘাটেই সবকিছু হতো। আর একটা ননদ গেছে জল আনতে কলে। ঠিক আছে, তো বাড়িতে তার মানে ছোট বউ সে একা। সে কি করেছে, স্নান করেছে। স্নান করে ওই যে মানে বাসি যে কাপড়টা সেটা ছেড়েছে, ছেড়ে নতুন কাপড় পরেছে, মানে আলমারি থেকে বের করে নতুন কাপড় পরেছে, ভালো করে সিঁদুর পরেছে, মানে সিঁদুর একদম মাথা ভর্তি, নতুন বউয়ের মতো সিঁদুর পরেছে। পরে সে গলায় দড়ি দিয়েছে। যেহেতু 2টো ননদ তারা বাইরে, সেহেতু বাড়িতে তো কেউ নেই, দেখার মতো কেউ নেই। এবার আমাদের বাড়ির একদম সামনে, তখন দুপুর ওই 12:30 কি 1টা হবে, দুপুরবেলা, স্নান করার টাইম। ঠিক আছে, এবার ছোট যে ননদটা যে পুকুর ঘাটে গেছিল, সে বালতিতে জল নিয়ে আর বাসন যেগুলো মেজেছিল সেগুলো নিয়ে বাড়িতে ঢুকে দেখছে যে ততক্ষণে মানে সে আর নেই। এবার সে ডাকাডাকি করা হলো, তারপর যেমন হয় নামানো হলো, তারপর পুলিশ এলো, যা মানে নিয়মপত্র থাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে এনে তারপর ওকে দাহ করা হলো। এবং দাহটা তো ওইভাবে হবে না, যেহেতু সে প্রেগনেন্ট, বাচ্চাটাকে বের করতে হবে না, বাচ্চাটাকে বের করে মায়ের সাথেই দাহ করা হলো। তো 3 দিনে কাজ হয়। 3 দিনে কাজ হলো, ভালো করে হোম যজ্ঞ করা হলো, মানে সেই শিব সস্তেন করা হয় জানো, 8টা না 108টা না 8টা ঠিক আমার খেয়াল নেই, তবে ওই শিব বানিয়ে মানে শিবের একটা যজ্ঞ, যেটা এরকম যদি খারাপ ভাবে কেউ মারা টারা যায় সেগুলো করলে বলে দোষটা মানে কেটে যায়, সেগুলো সব করা হলো। এবার তার 1 সপ্তাহ পর থেকে শুরু হলো বাড়িতে উপদ্রব।
ওই যে এরকম ভাবে সে কাঁদতো ই করে, ঠিক সেই রকম করে রাত 2টোর পরে কান্না, সেটা আমাদের বাড়িতেও আমরা শুনেছি। এবং একদিন ধরো শ্বশুর বাড়িতে শুনছে, আবার 2 দিন এখানে শুনতে পাচ্ছে না, 2 দিন আবার বাপের বাড়িতে শুনতে পাচ্ছে ওই রকম একই কান্না। যেদিন শ্বশুর বাড়িতে শুনবে কান্নাটা, সেদিন বাপের বাড়িতে শুনতে পাবে না, আবার যেদিন বাপের বাড়িতে ওই কান্নাটা শোনা যাবে সেদিন শ্বশুর বাড়িতে শুনতে পাবে না। আচ্ছা, ঠিক আছে। এবং বড় বড় ঢিল ছোড়া, তারপর নকিং, এটা তো ছিলই, নকিং, তারপর মনে হবে যেন ছাদের উপর দিয়ে ওদের মানে টালির ছাল ছিল তখন, তো বললাম আর্থিক পরিস্থিতি তেমন ছিল না, তো টালির চালের উপর দিয়ে যেন কে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, এমন জোরে কিছু একটা পড়লো, মনে হলো টালি ভেঙে গেল, কিন্তু সকালবেলা উঠে দেখলো না, কিচ্ছুই নেই এবং টালিও ভাঙেনি। মানে এই ধরনের উপদ্রব শুরু করলো। তো তারপরে এক জায়গায় যাওয়া হলো যে কি করা যাবে একে, কারণ সে তো চলেই গেছে, মানে ধরো তাকে তো আর কোনোদিন ফিরে পাওয়া সম্ভব নয়, কিন্তু বাড়ির যে আদার্স যে মানুষজন আছে, ঠিক আছে, তাদেরকেও তো ভালোভাবে বাঁচতে হবে, একই সবারই শোক, ঠিক আছে, একটা অনাগত প্রাণ পৃথিবীতে আসছে, তো ছেলে হয়েছিল আবার, এটাও বলে রাখি, কারণ 7 মাসে তো মোটামুটি পরিপুষ্ট হয়ে যায় বাচ্চা। তো সবারই একটা আনন্দ, আর খুবই সবাই মানে ভেঙে পড়েছে, তার শ্বশুর বাড়ির লোক থেকে বাপের বাড়ির লোক থেকে সবাই খুব ভেঙে পড়েছে, তারপর ওপর এই রকমের কাণ্ড কারখানা চলছে। তারপরে আবার বাইরে থেকে তান্ত্রিক ফান্ত্রিক আনা হলো 2টো বাড়িতেই, মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি বাঁধানো হলো, যজ্ঞ টজ্ঞ করা হলো, তারপর সবাই যারা বাড়ির ধরো যারা ধরো সদস্য প্রত্যেককে ওই যে মাদুলি টাদুলি দেওয়া হলো, জল পোড়া এইসব দেওয়া হলো, তারপর ওই আমরা নিজেই দেখেছি আমাদের চোখের সামনেই, তো হঠাৎ জিনিসগুলো কালো সর্ষে পুরো আমাদের পাড়া থেকে, মানে গোটা পাড়াই বলতে পারো, কালো সর্ষে ছড়ানো হলো। ওটা হয়তো মন্ত্রপুতই হবে হয়তো, কারণ যেদিন ওই তান্ত্রিকরা এসে যজ্ঞ করেছিল সেই দিনেই ওই কালো সর্ষেটা ছড়াতে ওদের বাড়ির লোক বেরিয়েছিল, ঠিক আছে। তো এইভাবেই এই ঘটনাটার মানে কি বলবো এন্ড হলো, এবং এই ঘটনাটা বেশ কয়েক মাস, মানে ধরো 10 থেকে 11 মাস ধরে চলেছে, এবং যতদিন চলেছে আমাদের বাড়ির সামনে তো আমরাও তো এই ঘটনাগুলো দেখেছি, বা ওদের বাড়িতে যে নকিং হচ্ছে আমরাও সেটা, ধরো রাত 2:30টার সময় যদি নকিং হয়, যদি ধূপধাপ আওয়াজ হয়, তাদের বাড়ি কেন, পাশের বাড়ির লোকও শুনতে পাবে না। এগুলো বেশ 10-11 মাস ধরে আমরা সবাই, মানে পাশাপাশি যাদের বাড়ি সবাই সাফার করেছে। আর একটা জিনিস খুব প্যাথেটিক, মানে মারা গেল তো, মারা যাওয়া প্রতিটা মানুষেরই মৃত্যুটা প্যাথেটিক। ওই যে ছোট যে ছেলেটা, তিনি অনেক বছর হয়ে গেল তো, 2001-2 এর ঘটনা বলছি, তিনি বিয়েই আর করলো না, এত স্ত্রীকে ভালোবাসতো। এটাও একটা মানে কি বলবো প্যাথেটিকই বলা যায়, কারণ একটা মানুষের জন্য পরবর্তীতে একা থেকে যাওয়া, সেটা মানে সবাই পারবে না। কতটা ভালোবাসলে কাউকে যে তার জন্য নিজে একা রয়ে যাবো আমি সারা জীবন। এবং যে প্রেম করে বিয়ে সেরকমও ব্যাপার নয়, দেখে শুনেই বিয়ে হয়েছিল, অ্যারেঞ্জ একদম। এই ঘটনাটা আমাদের সামনে ঘটনা। তো আশা করি ভৌতিক কথা যারা পরিবারের আমাদের সদস্য প্রত্যেকের খুব ভালো লাগবে। মানে শেষমেশ জিনটা তাকে নিয়েই গেল আর কি, নিয়েই গেল যেই উদ্দেশ্য নিয়ে এসেছিল সেটা সে ফুলফিল করলো শেষ পর্যন্ত। ঠিক আছে, সেটাই বলছি। এবার তাহলে তুমি আরেকটা যেটা স্টোরি বলছিলে, আরেকটা স্টোরি আছে, সেটা আমার মামার বাড়ির পাড়ার স্টোরি, এবং সেটা ধরো আমার মায়ের যখন 10 কি 12 বছর বয়স তখনকার ঘটনা, মানে বেশ অনেকগুলো বছর। আমার মায়ের এই অ্যারাউন্ড 50 এজ আমার মায়ের। তো মায়ের যখন 10-12 বছর, মানে ধরো 40 ইয়ার্স অ্যাগো ঘটনাটা ঘটেছিল। মায়ের ওটা কি হবে, পাড়াতে তো যে জেঠু টেঠু হয় না, তো পাড়াতে একটা জেঠু ছিল, সেই জেঠুটা হচ্ছে তখনকার দিনের আর্মির বড় অফিসার ছিল জেঠুটা। তো রিটায়ার হওয়ার পরেই জেঠুটা
স্বাভাবিকভাবেই তিনি মারা যান। কিন্তু মারা যাওয়ার পরে তার হয়তো কোনো সুপ্ত বাসনা ছিল বা মায়া রয়ে গিয়েছিল পরিবারের প্রতি। তো মারা যাওয়ার পরে বাড়িতে শুরু হয় উপদ্রব। সেম থিংস এখানেও, নকিং, ঢিল ছোঁড়া বাড়িতে, মাছ রেখে দিলে সেগুলো খেয়ে নেওয়া, মানে মাছ যেগুলো তোমার কাঁটাটা পড়ে আছে মাছটা নেই, যদি বিড়াল বা অন্য কিছুটা খায় সে তো মানুষের মতো খুঁটে খুঁটে মাছ খেয়ে নেবে না, এই জিনিসগুলো হতো। ভালো কিছু খাবার হলেই সে খেয়ে নিত। চাপাই আছে, কিন্তু ধরো হয় পচে যাচ্ছে, না হলে দেখছে যে হাড় গুলো পড়ে আছে আর মানে মাংসটা নেই, এই ব্যাপারগুলো। এবার ওই যে মায়ের যে জেঠু ছিলেন, আমার সম্পর্কে দাদুই হবে, তো তার ছিল 3 ছেলে। 3 যে ছেলে ছিল, 3 ছেলে মিলে আলোচনা করে যে বাড়িতে তো এইরকম পরিস্থিতি, তো বাবার নিশ্চয়ই আত্মার কোনো মনোবাসনা আছে, সেই জন্য বাড়ি ছেড়ে সে যেতে চাচ্ছে না, মায়া রয়ে গেছে, তো এটাকে তো কাটানো দরকার। সেই জন্য একজনকে বাড়িতে আনানো হয়। তো সে মানে গণনা টননা করে দেখে যে না, সম্ভব নয়, তার পক্ষে সম্ভব নয়, এতই পাওয়ারফুল এন্টিটি, ঠিক আছে, এবং সে কিছুতেই যেতে রাজি নয়, বাড়ি ছেড়ে যেতে রাজি নয়। এবং সে সাজেশন দেয় যে চলো তাহলে, লাস্ট তো একটাই অপশন খোলা, গোয়ায় গিয়ে পিণ্ড দেওয়া। তো সেই মতো সমস্ত কিছু অ্যারেঞ্জ হয়। এবং তখনকার দিনে রেল পরিষেবাও এখনকার মতো অত ভালো ছিল না। তখন ধরো কোথাও যাওয়ার একটা, যে এখন ধরো তুমি কোথাও একটা দূরে যাবে, তার তুমি অ্যাভেলেবেল দিনে 2-3টে আলাদা আলাদা স্টেশন থেকে পেয়ে যাবে, কিন্তু তখন তো ওটার কোনো ব্যবস্থা ছিল না। ধরো সপ্তাহে ধরো একটাই ট্রেন, তো সেরকম ওরা একটা ট্রেনের মানে মায়ের কাছ থেকে শোনা যে ওই যে ট্রেনের টিকিট করা নিয়েও অনেক মানে হ্যাপা, ঠিক আছে, টিকিটটাও তারা পাচ্ছিল না, 1-2 মাস ঘুরে তবে টিকিট পেয়েছে গয়ায় যাওয়ার। তো তারপরে 2 ভাই চেপে বসে ট্রেনে, গয়ায় যাচ্ছে। এক ভাই বাড়িতে আছে, যেহেতু বাড়িতে মা আছে, আরো ভাইদের স্ত্রীরা আছে, তাদের বাচ্চারা আছে, সব ছেলেরা চলে গেলে তো সমস্যা, তাই ছোট ছেলেটা বাড়িতে থাকে। এবং 2 ভাই মানে যা সমস্ত রিচুয়ালস এর জিনিসপত্র ওই যে বলে গেছিল যে এসেছিল বাড়িটা গণনা করতে, তার কথা মতো সব জিনিসপত্র নিয়ে ওরা ট্রেনে চেপে বসে। এবার ওদের গিয়ে আবার ফিরে আসার মানে কথা, ধরো 10 দিনের মধ্যে ওরা ফিরে চলে আসবে। তখন আর টেলিফোনও ছিল না, যে জানার কোনো ওই রকমও নেই, সেই চিঠি ছিল। কিন্তু গ্রামের লোকেরা বেশিরভাগই ধরো পড়ালেখা জানতো না, চিঠি দেওয়াটাও একটা মানে বড় একটা কষ্টসাধ্য ব্যাপারই বলতে বলো। চিঠি দিতে গেলেও তোমাকে অন্যের কাছে যেতে হবে চিঠি লিখতে, এবং তারা গেছে একটা বাইরের রাজ্যে, বিহার, তো সেখানে কাকেই বা পাবে, সেরকম চিঠি দেওয়ারও কোনো ব্যাপার ছিল না। ফিরে এলেই তবে জানতে পারবে বাড়ির। 10 দিন হয়ে যায়, 15 দিন হয়ে যায়, 20 দিন হয়ে যায়, সেই যে 2 জন গেছে তাদের কোনো খোঁজ পাওয়া যায় না, ভ্যানিশ হয়ে গেছে। এবার সেখানে গেছে কি আদৌ পৌঁছয়নি সেটা তো কেউ জানে না, না? তারপরে প্রায় 1 থেকে 1.5 মাস পরে বাড়িতে পুলিশ আসে, থানা থেকে পুলিশ আসতে। এবার বাড়ির লোক তো খুবই ভয় পেয়ে যায় যে কি ব্যাপার, পুলিশ আসছে একেই তাদের, আমরা তো কোনো নিখোঁজ, ওরা রিপোর্ট কোনো করেনি, ভেবেছে তো দেরি হচ্ছে আবার চলে আসবে, যেহেতু গ্রামের লোকেরা একদম। তো পুলিশ আসে, পুলিশ এসে তারা বলে যে এরকম 2টো বডি বিহারের কোনো একটা হাসপাতালে রাখা আছে, এবং যে আইডেন্টিটি কার্ড গুলো সেগুলো ছিল মানে ওনাদের নাম ঠিকানা ছিল, সেখান থেকেই সেখানকার পুলিশ এইখানকার পুলিশের সাথে যোগাযোগ করা, তারপর এখানে পুলিশ এসেছে এদের বাড়িতে জানাতে যে 2 জন মারা গেছে। এখান থেকে যাই, গিয়ে তো আর কিছুই মানে কি বলবো, তারা তো ভেবেই পাচ্ছে না যে কি করে মারা গেল 2 জন একসাথে, মানে একজন হলে ঠিক ছিল। রেল পুলিশের দপ্তরে যাই বিহারেই, গিয়ে জানা যায় যে ওনারা হাওড়ার থেকে বিহার ধরো খুব তো দূর নয়, তোমার ধরো 1 দিন হয়তো লাগবে, ওদের ধরো 2 থেকে 3 ঘন্টা কি 4 ঘন্টা পরেই 2 জনকে ওইভাবে চুপ করে একই জায়গায় বসে থাকতে দেখে পুলিশ, রেল পুলিশ।
ঠিক আছে। দেখে ওদেরকে যখন ডাকা হয়, ওরা দুজনেই সেই সিনেমার মতো ধাক্কা দিতেই পড়ে গেল, এরকম একটা ব্যাপার। 2 ভাই একসাথে। আচ্ছা, ঠিক আছে, মানে ট্রেনে বসে বসেই মারা গেছে তারা, 3-4 ঘন্টা পরেই, হাওড়া থেকে ছাড়া, ট্রেন ছাড়া। আচ্ছা। তো এতদিন পরে খোঁজ টোজ করে পুলিশ 1 মাস পরে বাড়িতে এসেছে। মারা গেছে সেই দিনই, যেই দিন তারা বেরিয়েছিল বাড়ি থেকে। আচ্ছা, ঠিক আছে। তারপরে সেখান থেকে তখন অনেক কস্টলি হবে বডি নিয়ে আসা দুজনের, তখন অত বছর আগে, তো আনা হয় না, সেখানেই বাড়ির কিছু লোক গিয়ে সেখানেই দাহ করে দেওয়া হয়। আর এখানে এসে কুশ করা হয়। কুশ মানে ধরো যে খড় থাকে, খড় দিয়ে মানুষের মতো বানাবে। আচ্ছা, ঠিক আছে, খড় দিয়ে মানুষের মতো বানিয়ে দুজনকে দাহ করা হয়। দাহ এখানে, তারপর রিচুয়াল, ধরো যে সাধ্যের যে সমস্ত রিচুয়াল। কিন্তু তারপর থেকে ওই যে 3টে এন্টিটি, মানে বাবার তো কিছুই হলো না, সে যেমন ছিল সেটা তার মনে আছে, তার তো 3টা সন্তান হলো না। তারপরে আরো 2টো ছেলে, বাড়িতে বিশাল উপদ্রব শুরু হয়। তারপরে মানে ছায়ামূর্তি তো দেখা যেতই, মানে ভয়ে সন্ধ্যের পরে ওদের বাড়ির সামনে দিয়ে কেউ যেত না। আর ওদের বাড়িও ধরো সন্ধ্যে হওয়ার আগেই সমস্ত বাড়ির কাজ টাজ করে ভেতরে ঢুকে যেত। আর তখন তো জানোই লণ্ঠনের আলো, বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না। ওদের বাড়ির লোক, মানে মায়ের কাছ থেকে যেটা শোনা সেটাই, যে ওরা স্পষ্ট দেখতো যে ওরা উঠোনে দাঁড়িয়ে আছে 3 জনে, স্পষ্ট দেখতো দাঁড়িয়ে আছে। আবার যে ধরো বাথরুমটা, তো তখনকার দিনে বাথরুমটা টয়লেটটা বাইরেই হতো, রুমের সাথে, মানে ঘরের সাথে হতো না। মেন যে ঘর ছিল ওই তার চালেতে বসে বসে পা দোলাবে 3 বাবা আর 2টো ছেলে মিলে। ওখানকার শুধুমাত্র ওদের বাড়ির লোক নয়, পাশাপাশি যারা আমার মায়েদের ধরো পাশাপাশি বাড়ি, ওই আমার মা বা আমার যে দিদা এখনো জীবিত, দিদার কাছেও শুনি যে আমরা নিজে দেখেছি যে পা দোলাবে বসে বসে। আচ্ছা, এরকম একটা ব্যাপার। ঠিক আছে। আর ওই যে এন্টিটি গুলো ছিল, ওদের কিন্তু কোনো হালই হলো না, কোনো পুরোহিত বা কোনো তান্ত্রিক ওদের কিছু করতেই পারলো না। এবং ওই ঘটনাটা, মানে ওই যে দেখা বা নকিং, এই সমস্ত জিনিসগুলো, ওগুলো কমসে কম 10 থেকে 15 বছর একইভাবে হলো, একইভাবে চলছে। তারপর মানুষ হতে হতে ইউজ টু হয়ে যায় না, দেখতে দেখতে ইউজ টু হয়ে যায়। দাঁড়িয়ে আছে, হ্যাঁ ঠিক আছে দাঁড়িয়ে আছে, একটু ভয় পেলে হয়তো সেই মুহূর্তে রুমে ঢুকে গেল। ঠিক আছে, এইভাবে ইউজ টু হয়ে গেল। তারপর মা বললো, মায়েরা তখন 10-12 বছর, যে আমরা আস্তে আস্তে বড় হলাম, সময়ের সাথে সাথে যেন আপনা আপনি জিনিসটা কমে গেল। মানে প্রথম দিকে যেমন ঘটনাগুলো খুবই মানে ভয় ধরাতো মানুষকে, সময়ের সাথে সাথে সব জিনিসগুলো কমতেও শুরু করলো, এবং মানুষজন সেগুলোকে নিয়ে কথাবার্তা বলাও বন্ধ করে দিল, এবং ভয় পেতেও বন্ধ করে দিল। ওই যে কথা আছে না, যেখানেই ভয় সেখানেই ভূতের জন্ম হয়। যেহেতু মানুষ ভয় পেতে বন্ধ করে দিল, এবং ছায়ামূর্তি দেখলেও মানুষ তেমন একটা পাত্তা দিত না, আপনি তারা সেই জিনিসটা, মানে সেই এন্টিটি গুলো যেন আপনা আপনি কোথাও যেন উধাও হয়ে গেল। বাচ্চারা বড় হয়ে গেল, বড়রা বয়স হয়ে গেল, বয়স বেড়ে গেল, আস্তে আস্তে 10-15 বছর 20 বছর পর ঘটনাগুলো একদম বিলুপ্ত হয়ে গেল। আমার মা বললো, তারপর আমার মায়ের ধরো 20 বছরে বিয়ে হয়েছে, বলছে আমার যখন বিয়ে হয় তখন ঘটনাটা অলরেডি মানে আর তখন দেখা যায় না। প্রথম দিকে যেমন তার হচ্ছে ঘটনাগুলো যেমন মানুষকে নাড়া দিয়েছিল, মানুষের মনে ভয়ের জন্ম দিয়েছিল, তো সেগুলো আস্তে আস্তে সব কমে গেল। তো আমি শুনেছি যে এনটিটি যদি কোনো বাড়িতে থাকে, সে বছরের পর বছর মানে থেকেই যায়, কিন্তু এই রকম ঘটনা ফার্স্ট টাইম শোনা, যে আস্তে আস্তে তারা নিজেরাই মানে কি বলবো সরে পড়লো। না, যখন ফ্যামিলি মেম্বার বেড়ে যায়, লাইট হয়ে যায়, তখন তো তাদের কোনো উপায় থাকে না। সেটাও অবশ্য ঠিক। আগে মানে লণ্ঠনের আলো, হ্যারিকেনের আলো, তারপর বিদ্যুৎ ব্যবস্থা এসে গেল, লোকজন সংখ্যা বেড়ে গেল, আস্তে আস্তে জিনিসগুলো। তুমি এই জিনিসটা ভাবো না, আমরা ছোটবেলায় শুনতাম যে তারা যখন ছোট ছিল এইসব জিনিসগুলো কত বেশি ছিল, যেহেতু অন্ধকার ছিল, কিন্তু আমরা তো
সত্যি কথা বলতে কিছু মানে ঘটনা তো থাকবেই, কিন্তু সেই যে ভয় পাওয়া বা বাড়িতে থেকে বেরোনা, অন্ধকারে মানে একটা ভয়, সেই ব্যাপারগুলো তো এখন আর নেই না। আমরা অন্ধকার দিয়ে চলে যাচ্ছি, কোনো ভয় নেই, কিচ্ছু নেই। আর একটা বিষয় আছে, তার কারণ হচ্ছে জনবসতি। হ্যাঁ, আরো একটা যদি বলো বিষয়, তাহলে সেটা হচ্ছে, মনে করো আগেকার দিনে মানুষ 6টা মানে সন্ধে লাগছে মানে তার আগে বাড়িতে ঢুকতে হবে। তার কারণ কি, গ্রামের পর গ্রাম, শহরের পর শহর, শহর বলা ভুল হবে, আগে তো শহর নেই বললেই চলে। গুলো যেগুলো ছোট ছোট, হ্যাঁ, তো এরকম গ্রামের পর গ্রামিয়ে চলে যাচ্ছে, মানে অন্ধকারই চলে যাচ্ছে, অন্ধকার আর অন্ধকার। আর এখন কি, আমরা যখনই অন্ধকারে যাই সেটা কতটুকু সময় থাকে, আর আমরা অন্ধকারে এখন গেলে কি গাড়ির মধ্যে বসে আছি, আগে তো সেটা ছিল না, আগে হয় হাঁটে হাঁটে আসছে, নয় সাইকেল নিয়ে আসছে। এখন দেখো, আমি নিজেও গ্রামে থাকি, এখন গ্রামও কিন্তু শহরের মতোই হয়ে গেছে। চারিদিকে আলো, তারপর এখন প্রতিটা গ্রামে গ্রামেই দেখবে যে কারেন্টের যে পোস্ট গুলো আছে তাতেও আলো। ওটাই বলছি। সেই হচ্ছে সব, যেমন পরিবেশেরও যেমন পাখি টাকি যেমন কমে যাচ্ছে, ভূত পেটের সংখ্যাও হয়তো আস্তে আস্তে কমছে। কিন্তু থাকবে কিছু কিছু ঘটনা থাকবে যেগুলো একদম মানে কি বলবো, শেষ হবে না স্টোরি। আর একটা বিষয় দেখো, আর একটা বিষয়, আমি তো মেনলি ছোটবেলা থেকে শহরেই থাকি, তো আমি বাড়িতে যখন থাকি তখন কিন্তু কোনো রকম ভয় বা কোনো কিছু ফিল হয় না। কিন্তু আমার হচ্ছে নিজের দিদার বাড়ি, মানে আমার মামার বাড়ি হচ্ছে গ্রামে। তো আমি যখন গ্রামে যাই, সেখানে না 9টার পরে মনে হয় না যে আমি মানে বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও একা একা যাই। তার কারণ কি, তার কারণ গ্রাম যতই উন্নত হয়ে যাক না কেন, গ্রামের তো আর পদে পদে লাইট থাকে না, অন্ধকার তোমাকে মানে মারিয়ে যেতেই হবে। বেশি বন জঙ্গলের যে পরিমাণ সেগুলোও বেশি হয়, ঝোপঝাড় যেগুলো হয়, আমাদের বাঁশঝাড় বেশি, তোমার মনের মধ্যে এমনি একটা মানে ভয়ের সঞ্চার ঘটবে আর কি। তো এরকম হয়, এটা মানে যখন আমিও দিদা বাড়িতে গ্রামে যাই ফিল করতে পারি, মানে কিছু নাই হয়তো তোমার মনে হচ্ছে একটা দাঁড়িয়ে আছে বা কিছু একটা সামথিং। আমার ধরো তুমি জানোই আমার নিজের দোকান আছে, তো দোকান থেকে আমার বাড়ি ফিরতে ধরো 10টা হয়ে যায়, কোনো সময় 9:30 10টা, আমি একাই ফিরি, স্কুটিতেই আসি। আগের যে আমি ঘটনাটা বলেছিলাম, সেখানে বলেছিলাম না যে আমাকে কিছু তাবিজ মাদুলিয়ারে দেওয়া হয়েছিল, ওই যে ইনসিডেন্টটা হয়েছিল। তো আমার ভয় লাগে, অবশ্যই মানুষের ভয় লাগবেই একা থাকলে, বিশেষ করে রাত্রে, যতই স্কুটিতে আসি না কেন, ঠিক আছে। তো কিন্তু ওই যে মাদুলিটা দেওয়ার পর থেকে ভয় লাগে, কিন্তু খুব একটা বেশি আমি অনুভব করি না। মানে কি বলবো, ওই যে মাদুলি বা তাবিজ অনেকে হয়তো মানে না, যে এগুলো কিচ্ছু হয় না, এগুলো মনের ভুল, ওরা পয়সা কামানোর জন্য করে, বাট না, ঠিক আছে, এই ব্যাপারগুলো সেটা নয়। অনেক কিছু ব্যাপার থাকে, হয়তো অনেকে মানতে চায় না, লোককে দেখানোর জন্য যে না আমি এইসব বিশ্বাস করি না, মানি না, বাট হ্যাঁ কিছু আছে এবং খুব স্ট্রংলি আছে, এবং অনেক এন্টিটি আছে যারা ভালো করছে মানুষের, কিছু কিছু এন্টিটি, সব বলবো না, এবং কিছু কিছু আছে যারা সত্যি অনেক মানুষের, তাদের জন্য বিপদ হচ্ছে, মৃত্যু পর্যন্ত হচ্ছে। তার মানে পুরো জলজান্ত প্রমাণ আমি যে দুটো ঘটনা বললাম, যে মৃত্যু, আর মৃত্যুর পরে তো আর কিছুই নেই, মানে ওটা মানেই শেষ। একটা মানুষকে মেরে ফেললো, তো তার বাইরে আর কি হতে পারে, মানুষের খারাপ, তার বাইরে আর কি করতে পারে, ঠিক আছে, মারা গেলে তো সবই শেষ হয়ে গেল, তার বাইরে আর কি হতে পারে খারাপ একটা মানুষের জীবনে, তার বাইরে আর খারাপ কিছুই হতে পারে না। সেটাই দুটো ঘটনাতেই প্যাথেটিক ভাবেই মানে ঘটনা দুটো, মানে দুটোতেই মারা গেল আর কি, মারা গেল বেসিক্যালি মারা গেল। আর এই হ্যাঁ বলো। ইনার ট্রেনের যে মারা যাওয়ার বিষয়টা, সেটা তাহলে সেটার যে রাজ, সেটা জানা যায়নি। হ্যাঁ, রাজটা জানা যায়নি, মানে পোস্টমর্টম রিপোর্টে এসেছে যে দুজনেই হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। দু ভাই ট্রেনে যাচ্ছে, তারা কিভাবে একসাথে দুজনে হার্ট অ্যাটাক হতে পারে, এবং তারপরেও তাদের যে এন্টিটিটা পরবর্তীকালে তো বাড়িতে দেখা গেছে না, তাদের যে ওই যে পরবর্তী আমি বললাম যে ওরা ওদের ছায়ামূর্তি দেখা যেত, হ্যাঁ দাঁড়িয়ে থাকতো, তারপর ওগুলো তো চলতোই, নকিং থেকে শুরু করে ঢিল ছোঁড়া, ঠিক আছে, খেয়ে নেওয়ার ব্যাপারগুলো যেগুলো বললাম, ঠিক আছে। তো
তো সবাই বলে যে এখন ওদের বাড়িতে কেউ, মানে যেখানে বাড়ি ছিল আমি যখন যাই দেখি ওখানে কেউ থাকে না, সব কলকাতায় চলে গেছে, বাইরে চলে গেছে, বাইরে থাকে, বাড়িটা এমনিই পড়ে থাকে। সবাই বলে যে ওই বাড়ির ওই যে বয়স্ক যে ছিল বুড়োটাই ছেলে দুটোকে মেরে ফেলেছে, এবং তারপরে 3 জনে মিলে এসে ভূত হয়ে এদেরকে এইভাবে জ্বালাতন টালাতন করতো। মানে গল্পটা মানে মানে গোটা পাড়াই খুবই মানে কি বলবো চলিত এবং খুব ফেমাস। ভূতের কথা বললেই ওই ঘটনাটা আসে। ঠিক আছে, তার মানে ওটা রাজি থেকে গেছে, মানে একটা সবকিছুই একটা সম্ভাব্য, মানে এটা হতে পারে এরকম একটা বিষয়। কিন্তু ধরো হার্ট অ্যাটাক হলে একজনের হবে, ধরো কেউ হার্ট অ্যাটাক হোক, স্ট্রোক হোক, যাই হোক, দুটো ভাইয়ের একসাথে কি করে হতে পারে না? এটা একটু মানে কি বলবো পসিবিলিটির ঊর্ধ্বে। এটা একটু ভাবায় মানুষকে, ব্যাপারটা একটু ভাবতে বাধ্য করে যে না তাহলে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। আর এটা কাকতালীয় ব্যাপার মানে হওয়ার সম্ভাবনাটা খুবই কম, কারণ একসঙ্গে দুজন যাচ্ছে আর মানে এমন একটা কাজে যাচ্ছে, হ্যাঁ সেই বলছি, যাচ্ছে আর কি পিণ্ড দিতে, এবং পিণ্ডের সামগ্রী সাথে নিয়ে। মানে এমন একটা কাজে যাচ্ছে যেখানে সাডেন দুজন গেছে, দুজনই মারা গেছে, এবং দুজন একসাথে হার্ট অ্যাটাক, মানে সেটা হোসে প্যাথেটিক, তার সাথে মানে ভাবনার বিষয়, যে কি হলো ব্যাপারটা, এমন কি মানে হয়তো একজন কেউ কিছু দেখলো বা তার শারীরিক কোনো সমস্যা হলো, সেটা একজনের হবে, এট এ টাইম দুজনের হওয়াটা খুব মুশকিল। সেটাই। ঠিক আছে গো, কেমন লাগলো সবাই জানাক কমেন্টে, আমি দেখবো কমেন্ট, সবার কমেন্ট পড়বো, এবং অমিতের চ্যানেল আরো বড় হোক, আরো নতুন নতুন ঘটনা শুনতে পাই যেন আমরা। একদম সেই কামনাই রইল। ভালো থেকো এবং সবাইকে খুব ভালো রেখো তোমার গল্পের মাধ্যমে, যেটাই তুমি করছো এটা তোমার কাজ, এর মাধ্যমে সবাইকে ভালো রেখো। একদম ঠিক আছে গো, থ্যাংক ইউ সো মাচ দিদি। শেষ করছি তাহলে। হ্যাঁ ঠিক আছে গো। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে কেউ যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমি আমার নাম্বার প্রোভাইড করে রেখেছি, তোমরা আমার নাম্বারটা নিয়ে আমাকে কন্ট্যাক্ট করো সরাসরি, যাতে আমি তোমাদের সাথে সহজেই কন্ট্যাক্ট করে নিতে পারি আর একটা রেকর্ডিং সেরে ফেলতে পারি। তো আর দেরি করো না, তাড়াতাড়ি আমার সাথে কন্ট্যাক্ট করে নাও। চলো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।